আরে বাহ, তোমাদের ব্যাপক রেসপন্সের কারণে অবশেষে নিয়ে এলাম কিংসম্যান 2 দ্য গোল্ডেন সার্কেল মুভির এক্সপ্লেনেশন। কি বলবো রে ভাই, এই সেকেন্ড পার্টটা প্রথমের চেয়েও হেভি জোস, যেখানে এবার দেখানো হয়েছে এক ড্রাগ মাফিয়ার কাহিনী যে পুরো পৃথিবীকে ভাইরাস দিয়ে শেষ করতে চায়। এখন কিংসম্যান কিভাবে তাদেরকে শেষ করে, চলো এটা জানতে শুরু করি আজকে ধুমধুমার এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় ভ্যালেন্টাইনকে শেষ করার পর এক্সি এখন অফিসিয়ালি একজন কিংসম্যান এজেন্ট। আজ সে অফিসের জন্য যেই না বের হতে যাবে, ঠিক ওই সময় তার সামনে এসে উপস্থিত হয় তার ওল্ড ফ্রেন্ড চার্লি। কি চিনতে পারছো তো? এই হলো সে যে কিংসম্যান থেকে রিজেক্ট খেয়েছিল, আর এখন সে উঠে পড়ে লেগেছে তার পুরাতন প্রতিশোধ নিতে। কি আর বলবো রে ভাই, মুভির শুরুতেই এমন ধুমধুমার ফাইট সিন দেখে আমি যে কি এক্সপ্লেন করবো তা বুঝতেই পারছি না। চার্লির সাথে এক্সি শুরু হয় এক কঠিন যুদ্ধ, তবে এখানে দেখা যায় চার্লি তার হাতকে কেমন যেন রোবট বানিয়ে ফেলেছে, আর তা দিয়েই সে হামলা করতে থাকে এক্সিকে। এক্সিও কিন্তু কম যায় না, তাই সেও মারাত্মক সব স্কিল দিয়ে তাকে থামানোর অনেক চেষ্টা করতে থাকে। কিন্তু দেখা যায় ইতিমধ্যে চার্লির আরো ফোর্স সেখানে এসে একসাথে কিংসম্যানের উপরে হামলে পড়ে। তবে কিংসম্যানের এই গাড়ি যে কি লেভেলের জিনিস তা এই মুভি সরাসরি না দেখলে বুঝতেই পারবে না। এক গাড়ির মধ্যে রয়েছে দুনিয়ার সব অস্ত্রের কম্বিনেশন। তবে চার্লির যে সাঙ্গপাঙ্গ রয়েছে তারা সবাই মিলে এই গাড়িকে একদম দফা রফা করে ছাড়ে। আসলে চার্লির এখানে আসার মূল কারণ হলো কিংসম্যান ডাটাবেস থেকে কিছু একটা হ্যাক করা, তাই সে অনেক চেষ্টা করতে থাকে তার রোবোটিক হাত দিয়ে সেটাকে হ্যাক করতে। কিন্তু এক্সির দুর্দান্ত ফাইটিং এ ফাইনালি সে তার হাত ভেঙে ফেলতে সক্ষম হয় আর বাকিদের সাথে ফাইট শুরু করে। ওদিকে এক্সিকে পুরো সময়টাতেই মার্লিন গাইড করছিল কিভাবে কি করতে হবে। তার কথা মতো এক্সি এবার তার ধ্বংসপ্রায় গাড়িটিকে ম্যানুয়াল মুডে নিয়ে নেয়, আর এরপরেই ওই মরা গাড়ি আবারও দুর্দান্ত গতিতে ছুটতে থাকে। ওরে ভাই, সত্যি বলতে এমন মারাত্মক সিন আমি খুব কমই দেখেছি। এদিকে পুরো গ্যাং তাদের মেশিন গান নিয়ে এক্সিকে উড়িয়ে দিচ্ছে, আর এক্সিও পুরো শহর ড্রিফট করে পালাচ্ছে। বেশ কিছুক্ষণ পর মার্লিন তাকে বলে এবার সময় এসেছে আসল অস্ত্র ব্যবহার করার। এটা বলার সাথে সাথে এক্সি তার গাড়ি থেকে 3টা মিসাইল লঞ্চ করে বসে, এবং এই মিসাইলগুলো সেই গ্যাংদের একদম মাটির সাথে মিশিয়ে দেয়। এরপর মার্লিন এক্সিকে জানায় শহরের পুলিশ ইতিমধ্যে এক্সিকে ফলো করতে শুরু করেছে, তাই 30 সেকেন্ডের মধ্যে তাকে যেভাবে হোক হাওয়া হয়ে যেতে হবে। এটা শুনে এক্সি তখন তার গাড়িটাকে সামনের লেকের মধ্যে নামিয়ে দেয়। এক্সি তার ট্রেনিংকে কাজে লাগিয়ে পানির মধ্যে নিঃশ্বাস ধরে রাখে, আর দেখা যায় সেই গাড়িটাও একটা সাবমেরিনের থেকে কম না। মানে কিংসম্যানরা যে এতটা অ্যাডভান্স যে তাদের ট্যাক্সি ক্যাব পর্যন্ত পানির নিচে চলতে পারে। সেই লেকটার সাথে কিংসম্যানদের একটা টানেলে লিঙ্ক করা ছিল, আর এক্সি তার ক্যাবটাকে নিয়ে আন্ডার ওয়াটার ড্রাইভ করে ওই টানেলে পৌঁছে যায়। টানেলে পৌঁছে গাড়ি থেকে নামার পর মার্লিন এক্সিকে বলে চার্লি হয়তো প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে হামলা করেনি, তার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, তা না হলে সে সাথে সাথে এক্সিকে মেরে ফেলতে চাইতো। এরপর এক্সি এখান থেকে বের হতে চাইলে তার সামনে একমাত্র টয়লেটের টানেলই খোলা থাকে। এটা দেখে তো সে প্রায় বমি করে দিচ্ছিল, কিন্তু একজন কিংসম্যান হলে এমন পরিস্থিতিও তাকে সামাল দিতে হবে, তাই আগ পাশ চিন্তা না করেই এক্সি ডুব দেয় হাগুর জগতে। তবে এবার ঘটে এক অন্য কাহিনী। গাড়িতে পড়ে থাকা চার্লি সে হাত হঠাৎ অ্যাক্টিভ হয়ে তার গাড়ি থেকে সকল ডাটা হ্যাক করে নেয়। এখন এই ডাটা দিয়ে এমন কিছু হতে চলেছে যা তোমরা কল্পনাও করতে পারবে না। যাই হোক, তার আগে দেখা যায় এক্সি তার বাড়িতে পৌঁছেছে, যেখানে তার জন্য অপেক্ষা ছিল সুইডিশ প্রিন্সেস টিল্ডা। টিল্ডা তার প্রেমে পড়েছিল তখন থেকেই, যখন এক্সি তাকে ভ্যালেন্টাইনের হাত থেকে রক্ষা করেছিল। তাই এখন তারা প্ল্যান করছে রাজার সাথে দেখা করে নিজেদের বিয়েটাও সেরে ফেলতে। যদিও বা কিংসম্যান হলে বিয়ে বা প্রেম করার কোনো রুলস নেই। এখন এক্সি এই রুলস আদৌ মানবে কিনা সেটা দেখার বিষয়। এরপর সিনে আমরা কম্বোডিয়ার এক অদ্ভুত নির্জন আইল্যান্ড দেখতে পাই, যার মাঝখানে ছিল এক বিশাল এলাহি কারবার। এই ল্যান্ডের নাম হলো পপি ল্যান্ড, যার মালিক ছিল পপি অ্যাডামস। দেখতে একদম গুলুগুলু হলেও সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া দ্য গোল্ডেন সার্কেলের মালিক। এখান থেকেই পপি তার সমস্ত কার্যক্রম পরিচালনা করত। এবার এখানে দেখা যায় পপির সাথে দুজন লোক দেখা করতে এসেছে, যার মধ্যে চার্লস নামের একজন আগে থেকেই তার আন্ডারে কাজ করত, আর অন্যজনের নাম হলো অ্যাঞ্জেল, যে পপির এই গ্যাংয়ে নতুন মেম্বার হিসেবে জয়েন করতে চায়। এখন পপি বলে এখানে কাজ করতে হলে তোমাকে একটা লয়াল টেস্ট দিতে হবে। অ্যাঞ্জেল ভাবে আর এমন কি, কিন্তু পপি যখন জানায় এখানে জয়েন করতে হলে তোমার বন্ধু চার্লসকে খতম করতে হবে, তখন তার গলা শুকিয়ে যায়। আসলে চার্লস পপির এই গ্যাংয়ে কোনো একটা ঝামেলা পাকিয়েছিল, যেটা পপি পরবর্তীতে জানতে পারে। কিন্তু এই অ্যাঞ্জেল তার গ্রুপে জয়েন করার জন্য ঠিকই নিজের প্রিয় বন্ধুকে খতম করার জন্য ধরে, আর পপির নির্দেশে তাকে মানুষ মারার গিন্ডারের মধ্যে ঢুকিয়ে একদম কিমা কিমা বানিয়ে দেয়। ভাইরে ভাই, একবার চিন্তা করো কতটা ভয়ানক হতে পারে এই ড্রাগ মাফিয়ারা। এরপর অ্যাঞ্জেলের কাজ দেখে পপি সন্তুষ্ট হয়ে তাকে পপির সেলুনে যেতে বলে।
এই সেলুনেই অ্যাঞ্জেলের গায়ে লাগানো হবে গোল্ডেন সার্কেলের বিখ্যাত রিংয়ের ছাপ, আর পপি ততক্ষণে চার্লসের মাংসের অল্প কিছু টুকরো নিয়ে একটা বার্গার তৈরি করতে শুরু করে। অন্যদিকে চার্লির হামলার শিকার হওয়ার পর এক্সি কিংসম্যান কোয়ার্টারে এজেন্টদের সাথে একটা মিটিংয়ে বসে। মিটিংয়ে মাত্র 3জন এজেন্টকে দেখা গেল, বাকি এজেন্টরা হলো হলোগ্রাম ইমেজের মাধ্যমে নিজেদের বাসা থেকে মিটিংয়ে যোগ দেয়। কিংসম্যানদের সব এজেন্টদেরই একটা ছদ্মনাম ছিল, যেগুলো ছিল লিজেন্ডারি ব্রিটিশ কিং আর্থারের সঙ্গীদের নামে। যাই হোক, মিটিংয়ে মার্লিন জানায় এক্সি যখন চার্লিকে শক দিয়েছিল তখন তার মাথার সেই চিপটি ব্লাস্ট হয়ে যায়, ফলে অন্যান্যদের মাথা ব্লাস্ট হয়ে গেলেও চার্লির মাথা ব্লাস্ট না হয়ে তার হাতটা উড়ে যায়। তার মানে সেখান থেকে বেঁচে চার্লি হয়তো গোল্ডেন সার্কেলের জন্য কাজ করছে, যাদের নিয়ে তারা বেশ কিছুদিন ধরে রিসার্চ করছিল। অন্যদিকে দেখা যায় এঞ্জেল নামে সেই লোকটা অফিসিয়ালি পপিদের গ্যাংয়ে যোগ দেওয়ার পর গলিত স্বর্ণ দিয়ে তার শরীরে গোল্ডেন সার্কেলের ট্যাটু করা হয়েছে। এরপর পপি তাকে তারই বন্ধুর কিমা করা মাংস দিয়ে বানানো বার্গারটি খেতে দেয় আর বলে, ফাইনাল টেস্টে তোমাকে স্বাগতম। ভাই রে ভাই, এই পপি যে কি লেভেলের সাইকো, জাস্ট চিন্তা করো। তারপর দেখা যায় অনেক কষ্টে বার্গারটা খেয়ে অ্যাঞ্জেল তার লয়ালিটি প্রমাণ করে। ওদিকে এক্সি তখন টিল্ডের বাবা মা অর্থাৎ সুইডেনের রাজা রানীর সাথে বসে ডিনার করছিল। ডিনার করার সময় টিল্ডের বাবা এক্সির নলেজ পরীক্ষা করছিলেন, আর অবাক করার বিষয় হলো এক্সি সেই সব কঠিন প্রশ্নের উত্তর টপাটপ দিচ্ছিল। আসলে মেন কাহিনী হলো এই সব কিছু দূরে বসে রক্সি তাকে প্রোভাইড করছিল চশমার মাধ্যমে। তবে এরই মাঝে ঘটে যায় এক ভয়ানক কাহিনী। এক্সির বন্ধু ব্র্যান্ডন ভুল করে এক্সির সিক্রেট চেম্বার আবিষ্কার করে, যেখানে এক্সির বিভিন্ন ডিভাইস রাখা ছিল। সেখান থেকে একটা চশমা নিয়ে চোখে দেওয়া মাত্রই ব্র্যান্ডন এক্সিকে দেখতে পায়। ব্র্যান্ডন তার হাতে একটা এক্সপ্লোসিভ ডিভাইস তুলে নিলে এক্সি প্রিন্সেসের সাথে ডিনার করা অবস্থাতেই চেঁচিয়ে ব্র্যান্ডনকে সেই ডিভাইসটা রাখতে বলে। ওদিকে সুইডেনের রাজা ভাবছিল এক্সি হয়তো তার উপরেই চেঁচাচ্ছে। ব্র্যান্ডন এক্সির কথা মতো ডিভাইসটা রেখে দেওয়ার পর এক্সি হঠাৎ প্রচন্ড একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। মুহূর্তেই এক মিসাইল এসে রক্সি সহ পুরো কিংসম্যানের বিল্ডিংটাও ধ্বংস করে দেয়। কি দিয়ে যে কি হচ্ছে এক্সি তা বুঝতেই পারে না। এরপর দেখা যায় সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা সমস্ত কিংসম্যান এজেন্টদের বাড়িগুলোতে একের পর এক মিসাইলের আঘাতে ধ্বংস হচ্ছে। এরপরে আমরা বুঝতে পারি দূর থেকে বসে ড্রাগ মাফিয়া পপি তার ডান হাত চার্লিকে দিয়ে সব করাচ্ছিল। আসলে সেদিন চার্লির ওই রোবট হাতের মাধ্যমে কিংসম্যানদের সব সিক্রেট হাউসের ডাটা পেয়ে যায়, আর সেটার ব্যবহার করেই পপি এই কিংসম্যানদের পুরো শেষ করে দিল। এখন এক্সি একা কি করবে? পৃথিবীতে সে বাদে তো আর কোনো কিংসম্যান বেঁচে নেই। এই ভগ্নস্তূপের মধ্যে কান্না ভরা চোখে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ সে একজনকে দেখতে পায়, আর সেই লোকটা ছিল কিংসম্যানেরই একজন মার্লিন। সেদিন এক ছুটিতে মার্লিন বাড়ি গিয়েছিল বিধায় আজ সে প্রাণে বেঁচে আছে। মার্লিন এক্সিকে শক্ত হতে বলে, কারণ কিংসম্যানদের বৈশিষ্ট্য হলো কোনো সিচুয়েশনে ইমোশনাল হওয়া যাবে না। মার্লিন জানায় এবার তাদেরকে ডুমসডে প্রোটোকল ফলো করতে হবে, মানে যদি কিংসম্যানরা ধ্বংস হয়ে যায় তাহলে বেঁচে থাকা এজেন্টদের যে নির্দেশনাগুলো অনুসরণ করতে হয় সেগুলোই হলো ডুমসডে প্রোটোকল। ডুমসডে প্রোটোকল অনুযায়ী মার্লিন এক্সিকে নিয়ে একটা বারে যায়। মূলত তাদের ডুমসডে ডকুমেন্টসে সব কিছু লেখা ছিল। সেই নির্দেশ অনুসারে সেখানকার একটা ভল্ট খোলা হয়, কিন্তু ওই ভল্ট থেকে কেবল একটা স্টেটমেন্ট ব্র্যান্ডের দামি মদের বোতল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এটা দেখে মার্লিন আর এক্সি একদম হতাশ হয়ে পড়ে। তারা ভেবেছিল হয়তো এখানে কোনো বড় ডিভাইস বা অন্য কিছু থাকবে। যাই হোক, মদ যখন পাওয়া গেছে তাহলে তা খেয়ে নেয় উত্তম বলে দুজনে পুরো কিংসম্যানের সম্মানে প্যাক বাই প্যাক ড্রিঙ্কস করা শুরু করে। আর কিছুক্ষণ পরে তারা দুজনে মাতাল হয়ে মাতলামি করতে থাকে। কিন্তু ঠিক সেই সময় এক্সি দেখতে পায় মদের বোতলের গায়ে লেখা আছে ডিস্টিলড ইন ক্যান্টাকি, যেখানে ক্যান্টাকি শব্দের কে চিহ্নটা ছিল কিংসম্যানদের লোগো দিয়ে করা। সাথে সাথে দুজনে বুঝে যায় যে তাদের এবার আমেরিকার ক্যান্টাকিতে যেতে হবে। সেই অনুসারে স্টেটমেন্টের কেন্টাকি ডিস্টিলারিতে পৌঁছে বায়োমেট্রিক সিস্টেম অ্যাক্সেস করার পর এক্সি আর মার্লিন ভিতরে ঢুকে দেখতে পায় আশেপাশে প্রচুর ড্রাম এবং বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। সামনের দিকে একটা কাঠের দেওয়াল দেখতে পেয়ে মার্লিন ভাবে এর পিছনে হয়তো কিছু একটা লুকানো আছে, তাই না? যেই মার্লিন তা ভাঙতে যায় ঠিক সেই সময় মাথায় হ্যাট পরা একজন লোক এসে এক্সি আর মার্লিনের পরিচয় দিতে বলে। তবে তারা কিংসম্যানের পরিচয় দিলেও এই কাউবয় বলে এসব কিংসম্যান কি জিনিস আমি জানি না। আর এরপরেই মারাত্মক এক হাতাহাতি করে তাদের দুজনকে অজ্ঞান করে দেওয়া হয়। মূলত এখানে যে তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল সে আসলে স্টেটম্যানেরই একজন এজেন্ট ছিল, যেটা কিংসম্যানের মতনই একটা সিক্রেট সার্ভিস। এই লোকটার নাম হচ্ছে এজেন্ট টাকিলা। মার্লিন আর এক্সি ইতিমধ্যে কিংসম্যানের ব্যাপারে টাকিলাকে সব খুলে বলেছিল, কিন্তু টাকিলা তাদের কথা একদমই বিশ্বাস করেনি। টাকিলা এক্সি আর মার্লিনকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে শেষবারের মতন মার্লিন আর এক্সির আসল পরিচয় জানতে চায়। কিন্তু তবুও তারা আগের কথাতে অটল থাকলে টাকিলা তাদেরকে না মেরে পাশের একটা চেম্বারের জানলা খুলে দেয়। এরপর তারা দুজনে যা দেখে তাতে তাদের হার্টবিট একদম বন্ধ হয়ে যায়। তারা দেখতে পায় হ্যারি এখনো বেঁচে আছে।
অমন হেডশট খাওয়ার পর হ্যারি কিভাবে বেঁচে আছে তার জন্য তাদের মাথায় আসছে না। টাকিলা এবার নিজের পিস্তল বের করে হ্যারির দিকে তাক করলে এক্সি আর মার্লিন চিৎকার করে তা না করতে বলে। ঠিক সেই সময়ই এক মেয়ে এসে জানায় টাকিলা এরা সত্যি কিংসম্যানের লোক। এই মেয়েটার নাম হলো জিঞ্জারেল, যে কিনা স্টেটমেন্ট এজেন্টের টেকনিক্যাল এক্সিকিউটিভ। সে টাকিলাকে জানায় সে তাদের ডুমসডে লকার চেক করে নিশ্চিত হয়েছে যে মার্লিন আর এক্সি সত্যিই বলছে। আসলে ডুমসডে প্রোটোকলটা এর জন্যই করা হয়েছিল যে যদি কিংসম্যান ধ্বংস হয়ে যায় তাহলে সার্ভাইভ করা সব এজেন্টরা যেন আমেরিকান এজেন্সি স্টেটমেন্টে যোগ দেয়। টাকিলা এই সমস্ত কিছু জানার পর মার্লিন আর এক্সির কাছে দুঃখ প্রকাশ করে তাদের বাঁধন খুলে দেয়। তার কাছ থেকে ছাড়া পেয়ে এক্সি আর মার্লিন দ্রুত হ্যারির কাছে যায়, কিন্তু এখানে এসে সে বুঝতে পারে হ্যারি তার আগের সব স্মৃতি ভুলে গেছে। এখন হ্যারি সারাদিন প্রজাপতি নিয়ে গবেষণা করেই তার সময় কাটায়। মার্লিন আর এক্সি হ্যারির এই অবস্থা দেখে হতাশ হয়ে বেরিয়ে আসে। এরপর জিঞ্জারেল তাদের জানায় কয়েক মাস আগে তারা ভ্যালেন্টাইনের ওই রেডিয়েশন চেক করতে গিয়ে দেখতে পায় হ্যারি হেডশটকে পড়ে আছে। স্টেটমেন্টরা এমন এক টেকনোলজি ডেভেলপ করেছিল যার মাধ্যমে স্টেটমেন্টের যে কোনো সদস্যকে তারা ব্রেইন ড্যামেজ থেকে রক্ষা করতে পারত। তাই তারা হ্যারিকে গুলি খেয়ে পড়ে থাকতে দেখে তার মাথায় আলফা জেল লাগিয়ে তাকে বাঁচিয়ে নেয়। পরবর্তীতে তাকে ল্যাবে নিয়ে এসে তার ব্রেইন ড্যামেজ রিপেয়ার করা হয়, কিন্তু তারা কেউই হ্যারির পরিচয় জানতো না। তাই হ্যারিকে নিয়ে আসার পর তাকে স্টেটমেন্ট কোয়ার্টারের একটা রুমের মধ্যেই রাখা হয়। কিন্তু এই আলফা জেলের সাইড ইফেক্টের কারণে হ্যারি আজীবনের জন্য তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলে। ওদিকে পপিল্যান্ডে বসে পপি চার্লিকে নিয়ে একটা কনসার্ট আয়োজন করেছিল, যেখানে অডিয়েন্স হিসেবে তারা শুধুমাত্র দুজনেই ছিল। এলটন নামের একজন বিখ্যাত গায়ককে তারা জোর করে নিজেদের প্রাইভেট থিয়েটারে নিয়ে যায় গান গাওয়ার জন্য। এলটনের মুখ দেখে পপি হঠাৎ এলটনকে থামিয়ে জিজ্ঞেস করে সে কারোর সাথে বসে ড্রাগস নিয়েছিল কিনা, কারণ পপি এলটনের হাতে কিছু র্যাশ দেখতে পাচ্ছিল, যেগুলো পপির ভাষায় ছিল স্লো ডেথের লক্ষণ। পপি এলটনকে এই রোগে ট্রিটমেন্ট দেওয়ার কথা বলে জিজ্ঞেস করে যে সে কার সাথে বসে ড্রাগস নিয়েছে। এলটন তখন পপিকে অ্যাঞ্জেলের নাম বললে পপি পরবর্তীতে অ্যাঞ্জেলকে রোবটিক কুকুর দিয়ে হত্যা করে, কারণ ড্রাগ মাফিয়াদের নিয়ম অনুসারে নিজেদের ড্রাগ তারা নিতে পারবে না। এখন কেন তারা নিজেদের ড্রাগস নিতে পারবে না, এটাই হলো মুভির মেন কাহিনী, যা একটু পরে তোমরা জানতে পারবে। অন্যদিকে মার্লিন জিঞ্জারের কাছ থেকে জানতে পারে যে অতীতের কোনো ট্রমা মনে করিয়ে দেওয়ার মাধ্যমে হ্যারির স্মৃতি হয়তো ফিরিয়ে আনা সম্ভব। তাই তারা হ্যারিকে কিংসম্যানের ট্রেনিং এর আদলে পানিতে চুবিয়ে তার অতীতের কথা মনে করানোর চেষ্টা করে, কিন্তু তাতে কাজের কাজ তো হয়ই না, বরং হ্যারি পানিতে হাবুডুবু খেয়ে মরার মতো অবস্থা হয়ে যায়। মার্লিন দ্রুত পানি সরিয়ে হ্যারির কাছে গিয়ে তাকে অতীত মনে করানোর চেষ্টা করে, কিন্তু হ্যারি তাকে বলে তার এখন প্রজাপতি ছাড়া আর কিছুই মনে পড়ছে না। এছাড়াও সে এবার এই বন্দিদশা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরতে চায়। ওদিকে এজেন্ট টাকিলা এক্সিকে স্টেটমেন্ট অফিসে নিয়ে গেলে স্টেটমেন্টের প্রধান শ্যাম্পেনের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিংসম্যানের সবার নাম যেরকম কিং আর্থারের লোকদের নামে ছিল, ঠিক তেমনই স্টেটম্যানের সবার নাম ছিল বিভিন্ন ড্রিঙ্কসের নামে। এই স্টেটম্যানরা তাদের লিকুয়ার ব্যবসার আড়ালে এক এজেন্ট সাম্রাজ্য গড়ে নিয়েছিল। সেখানে আমরা দেখতে পাই শ্যাম্পেন তার ট্রেডিং এর চার্ট দেখিয়ে জানাচ্ছে যে তাদের প্রতি বছর অনেক লাভ হচ্ছে এই ব্যবসায়। যাই হোক, তাদের সাথে এবার নিউ ইয়র্ক থেকে ভার্চুয়ালি যোগ দেয় এজেন্ট হুইস্কি। এক্সি সবাইকে জানায় চার্লির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে তারা চার্লির গার্লফ্রেন্ড ক্লারার ব্যাপারে জেনে গেছে যে এখন একটা মিউজিক ফেস্টিভ্যালে অবস্থান করছিল। তাই এক্সির বিশ্বাস যে তার মাধ্যমে চার্লির কাছে পৌঁছানো সম্ভব। ফলে এক্সির কথা মোতাবেক শ্যাম্পেন হুইস্কিকে এক্সির সাথে সেই মিউজিক ফেস্টিভ্যালে যেতে বলে। তবে তাদের কথা শেষ হওয়ার পর শ্যাম্পেনের এজেন্ট টাকিলার গায়েও তেমন একটা র্যাশ দেখা যায়, যেটা পপিল্যান্ডে সেই মিউজিশিয়ান এলটনের গায়েও দেখা গিয়েছিল। যাই হোক, প্ল্যান মোতাবেক এক্সি এজেন্ট হুইস্কিকে নিয়ে সেই মিউজিক্যাল ফেস্টিভ্যালে যায়। তাদেরকে মূলত ক্লারা শরীরে একটা জিপিএস ট্র্যাকার ফিট করতে হবে, যাতে চার্লির সাথে ক্লারা কি কথা বলছে তা তারা সব জানতে পারে। তবে এই চিপটা বডির এমন একটা জায়গায় সেট করতে হবে যেখানে ব্লাড স্ট্রিম রয়েছে। তাই হুইস্কি জানায় এই চিপটা সেট করতে হবে ক্লারার গোপন জায়গায়। এই কথা শুনে তো এক্সি মোটেও রাজি হয় না, কারণ সে প্রিন্সেসকে অনেক ভালোবাসে আর সে কোনোভাবেই ক্লারার সাথে ফিজিক্যাল হতে পারবে না। কিন্তু কিংসম্যানের রুলসে পরিস্থিতি অনুসারে কাজ করার কড়া নির্দেশ রয়েছে। ফলে বাধ্য হয়ে এক্সিকে ক্লারার সাথে ফ্লার্ট করে তাকে ইমপ্রেস করতে হয় এবং ফিজিক্যাল হওয়ার জন্য রাজি করায়। ক্লারা এক্সির সাথে বেড়ে যেতে চাইলে এক্সি তাকে বলে তার একটু ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুমে যাওয়ার ভান করে এক্সি তার প্রেমিকা টিল্ডেকে এই সব ব্যাপারে জানিয়ে বলে যেহেতু আমি তোমার প্রতি লয়াল, তাই তোমার অনুমতি ছাড়া আমি যা করতে পারবো না। টিল্ডে এক্সিকে পারমিশন দিয়ে দিলেও ব্যাপারটা টিল্ডের একদমই ভালো লাগেনি, তাই সে রাগ করে ফোন রেখে দেয়। কি আর করা, এক্সি মন খারাপ করে ক্লারার কাছে যায় তার মিশন শেষ করার জন্য। এরপর ক্লারার সাথে ইন্টিমেসির ভান করে সে সফলভাবে জিপিএস ট্র্যাকারটা তার গোপন স্থানে ঢুকিয়ে দেয়। আর আজ আমার মন ভালো নেই বলে সে ফ্রাই প্যান গরম করে সেখান থেকে বেরিয়ে আসে। বুঝতেই পারছো এই এজেন্ট হওয়া চারটেখানিক বিষয় নয়। এরপর ক্লারার কাছ থেকে এসে এক্সি টিল্ডেকে অনেক ফোন করলেও তা বন্ধ দেখায়। তার মানে টিল্ডে বিষয়টা অনেক সিরিয়াস ভাবে নিয়েছে।
অন্যদিকে হ্যারির সাথে দেখা করে সে আরো ডিপ্রেস হয়ে যায়, কারণ হ্যারি তখনও কোনো কিছু মনে করতে পারছিল না। এর উপর হ্যারি সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাই মনের দুঃখে এক্সি একবারে ড্রিঙ্কস করতে চলে যায়। ড্রিঙ্কস করতে করতে তার ফোনে টিলডে এবং কুকুর জেবির সাথে তোলা ছবি দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। ড্রিঙ্কসের বিল মিটিয়ে দিয়ে এক্সি দ্রুত একটা লোকাল পেট শপ থেকে একটা কুকুর ছানা কেনে, আর এই কুকুর ছানাটাকে কিনে সে হ্যারিকে উপহার দেয়। এই কুকুরটা দেখতে কিন্তু ঠিকই হ্যারির কিংসম্যানের ওই কুকুরটার মতো ছিল। এবার এক্সি শুরু করে এক ফাইনাল খেলা। সে তার বন্দুক বের করে বলে, আমি এই কুকুরটাকে এক্ষুনি মেরে ফেলবো। এই কাণ্ড দেখে হ্যারি যেন একদম পাগলের মতো হয়ে যায়। তার এই সিনের সাথে পুরাতন সেই কিংসম্যানের সিনও ধীরে ধীরে মস্তিষ্কে আসতে থাকে। আর ঠিক জিঞ্জারেলের কথা মতো প্রচন্ড ট্রমার কারণে হ্যারি তার সব স্মৃতি আবারও ফেরত পায়। আবারও হ্যারিকে একজন কিংসম্যান হিসেবে পেয়ে মার্লিন আর এক্সির আনন্দের কোনো সীমাই থাকে না। এরপর হ্যারিকে কিংসম্যান আর স্টেটম্যানের বর্তমান পরিস্থিতির ব্যাপারে জানানোর পর এক্সি, মার্লিন এবং এজেন্ট হুইস্কি তাকে নিয়ে একটা পাবে যায়। সেখানে তারা হ্যারিকে নতুন স্টেটম্যানের ডিভাইসগুলোর সাথে পরিচয় করাচ্ছিল। তবে ঠিক তখনই এক লোক এসে তাদেরকে পাব থেকে বেরিয়ে যেতে বলে। লোকটার ব্যবহার দেখে সবার মনে প্রচন্ড রাগ হয়, তাই হ্যারি তখন কুল ভঙ্গিতে দরজা বন্ধ করে কিংসম্যান স্টাইলের লোকগুলোকে ম্যানার্স শেখাতে যায়। কিন্তু হ্যারি তার আগের স্টাইলে তাদের মারতে চাইলেও দেখা যায় সে তার অ্যাকুরেসি ঠিক মতো পাচ্ছে না। এটা দেখে হুইস্কি জানায়, চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দাঁড়াও আমি এদেরকে একটু ম্যানার শিখিয়ে আসি। এই বলে হুইস্কি শুরু করে এক কাউবয় স্টাইলের ধবল ধোলায়। তার হাতের চাবুক দিয়ে সবগুলোকে সে এমন কেলানো কেলায় যা দেখতে হেব্বি ছিল। এখন এমন ফাইট চাইনিজ কুংফু মুভিগুলোতেও দেখা যায় না। যাই ফাইট শেষ করার পর সবার নজর টিভির দিকে যায়। পপি পুরো টিভি সার্ভার হ্যাক করে ইউএসএ প্রেসিডেন্টের উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছিল। অ্যানাউন্সমেন্টে পপি জানায় সে তার ড্রাগসের সাহায্যে সারা পৃথিবীতে একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। এই ভাইরাসের প্রথম স্টেজে ভিকটিমের গায়ে ব্লু র্যাশ দেখা দেবে। সেকেন্ড স্টেজে দেখা দেবে ডান্সিং বা ম্যানিক সিনড্রোম, যেখানে ভিকটিম হুদায় নাচানাচি করবে। আর এরপরের স্টেজে প্যারালাইসিস হয়ে ধীরে ধীরে ভিকটিম মারা যাবে। সারা পৃথিবীতে পপি গাঁজার সাথে এই ভাইরাস মিশিয়ে ইতিমধ্যে লাখ লাখ মানুষকে ইনফেক্টেড করে দিয়েছে। তবে পপি তাদের সবাইকে অ্যান্টিডোট দিয়ে বাঁচাতে পারে যদি তার দুইটা শর্ত মেনে নেওয়া হয়। এখন শর্ত দুটো হলো, সারা পৃথিবীতে সব ধরনের ড্রাগস লিগাল করতে হবে এবং এর সাথে সাথে পপি এবং তার লোকদের উপর কোনো অ্যাকশন নেওয়া যাবে না। পপির এই ঘোষণার পর পুরো পৃথিবীতে তুমুল হইচই পড়ে যায়। হসপিটালগুলোতে এই ভাইরাসের রোগীদের এতটাই ভিড় হতে থাকে যে কাউকে আর জায়গা দেওয়া সম্ভব হয় না। স্টেটমেন্ট কোয়ার্টারেও এজেন্ট টাকিলাকে সেফ চেম্বারে লক করে দেওয়া হয়, কারণ সেও এই ভাইরাসে আক্রান্ত ছিল। তার মানে হলো যে এই শুকনা পাতা খেয়েছে তাদের সবার জীবন এখন পপির হাতে। এদিকে ইউএস এর প্রেসিডেন্ট কিন্তু আবার পপি অ্যাডামসের এই ঘোষণার ফায়দা নেওয়ার জন্য অদ্ভুত এক প্ল্যান করে। প্রেসিডেন্ট তার সেক্রেটারিকে জানায় তারা পপি অ্যাডামসের শর্তগুলোর সাথে এগ্রি করার ভান করে সময় মতো তাকে অ্যাটাক করবে, কিন্তু এর সাথে আবার ইনফেক্টেড মানুষদের বাঁচানোর জন্য সে কিছুই করবে না, কারণ প্রেসিডেন্ট মনে করে ড্রাগ ডেডিক্টদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনোই অধিকার নেই। এইসব শুনে সেক্রেটারি তার কথায় প্রতিবাদ জানিয়ে বলে, অনেকেই তো আছে যারা কাজের চাপে এইসব নেয়, কিংবা অনেকের ওষুধগুলোও এই ড্রাগসগুলো দিয়ে তৈরি করা হয়, তার মানে এটা করলে অনেক নিরপরাধ মানুষও মারা যাবে। কিন্তু এই সব শুনেও প্রেসিডেন্ট কোনো কথায় তার কানে তোলে না। এদিকে স্টেটমেন্ট অফিসে এই নিয়ে মিটিং বসলে হ্যারি আইডিয়া দেয় যে যদি কোনোভাবে পপের কাছ থেকে তারা অ্যান্টিডোটের ফর্মুলা আনতে পারে তাহলে সেটার মাধ্যমে আরও অনেক অ্যান্টিডোট বানিয়ে সবাইকে বাঁচানো সম্ভব। তাই এখন তাদের মিশন হচ্ছে পপির ডেরা থেকে একটা অ্যান্টিডোট চুরি করা। চার্লির গার্লফ্রেন্ড ক্লারার ট্র্যাকার থেকে তারা জানতে পারে যে সেও এই রোগে আক্রান্ত হয়ে অ্যান্টিডোট আনার জন্য চার্লিকে ফোন করেছে। চার্লি ক্লারাকে ইতালির একটা ল্যাবে যেতে বলে, যেখানে সে ক্লারাকে এই অ্যান্টিডোট দেবে। কিংসম্যান অফিস থেকে শ্যাম্পেইনের হুকুমে হ্যারি, এক্সি এবং হুইস্কি অ্যান্টিডোট আনার জন্য সে ল্যাবে চলে যায়। ল্যাবটা ছিল বরফে ঢাকা এক পাহাড়ের মাঝে, সেখানে শুধু একটা কেবল কারের মাধ্যমে যাওয়া যেত। তাই এক্সি আর হুইস্কি হ্যারিকে কেবল কার অপারেট করতে পাঠায় এবং নিজেরা চড়ে বসে সেই কারে। অপারেটর রুমে গিয়ে হ্যারি প্রথমে অপারেটরকে অজ্ঞান করে দিয়ে তার চেয়ারে বসে। সেখান থেকে কন্ট্রোলারের সাহায্যে এক্সি আর হুইস্কিকে সে ল্যাবের সামনে ল্যান্ডিং করায়। ল্যাবে ঢোকার পর এক্সি ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে একটা অ্যান্টিডোট নিতে যায়, কিন্তু চার্লি তাকে দেখে ফেলার কারণে এক্সি অ্যান্টিডোট হাতে তুলেই দৌড় দেয়। হুইস্কি আর এক্সি কেবল কারে উঠে হ্যারিকে কারের দরজা বন্ধ করে দিতে বলে। হ্যারি তাদের কথা মতো কেবল কার স্টার্ট করে দিলে স্টার্ট নেওয়ার পরে চার্লি হঠাৎ নিজের হাতে একটা ট্যাব নিয়ে আসে আর তার সাহায্যে সে কেবল কারটাকে চরকির মতন ঘোরাতে শুরু করে। এমন জোরে ঘোরার কারণে এক্সি আর হুইস্কি টাল সামলাতে না পেরে হিমশিম খেয়ে যায়। কিছুক্ষণ এভাবে ঘুরতে থাকার পর হুইস্কি তার চাবুক দিয়ে কেবল কারটা কেটে ফেলতে সক্ষম হয়। প্রচন্ড বেগে কেবল কারটা বরফে আছড়ে পড়ে সামনের দিকে এগুতে থাকে। এক্সি কোনোভাবে হুইস্কিকে দেওয়ালে ঠেসে ধরে তার প্যারাশুট খুলে ফেলে, আর এই কারণে অবশেষে পাহাড়ের নিচে একটা রিসোর্টের খুব কাছে এসে কেবল কারটা থেমে যায়।
তারা এবার দ্রুত কার থেকে নেমে একটা কেবিনের ভিতর চলে যায়। আর কিছুক্ষণ পরেই সেখানে হ্যারি এসে পৌঁছালে দরজা খুলতে গিয়ে এক্সি দেখতে পায় বাইরে প্রচুর লোক তাদের উপর হামলা করতে আসছে। মুহূর্তেই গোলাগুলি শুরু হয়ে গেলে হুইস্কি এক্সিকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এই ধাক্কায় এক্সির হাত থেকে অ্যান্টিডোটের শিশিটা পড়ে পুরোপুরি ভেঙে যায়। বাইরে থেকে চলা প্রচন্ড গোলাগুলির মধ্যে হুইস্কি একাই তাদের সাথে ফাইট করার জন্য সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় সে হ্যারি আর এক্সিকে কাভার দিতে বলে। তবে বাইরে গিয়ে হুইস্কি পিস্তল হাতে নিয়ে এমন স্টাইলে গুলি চালায় যে মুহূর্তেই সব অ্যাটাকাররা পুরোই সাফ হয়ে যায়। বাইরে ভাই স্টেটমেন্ট এজেন্টদের ফাইটিং যেন কিংসম্যানদের থেকে অন্য লেভেলের। হুইস্কি তার এই শুটিং স্টাইল দিয়ে সবাইকে কুপকাত করার পর কেবল একজনই বাকি ছিল, আর তাকেও সে নিজের ইলেকট্রিক চাবুক দিয়ে পুরোই দুভাগ করে দেয়। অন্যদিকে হুইস্কির ফাইটিং চলাকালে এক্সি যখন তাকে কভার দিতে যাচ্ছিল তখন হ্যারি হঠাৎ এক্সিকে গুলি করতে নিষেধ করে। সে জানায় তার ধারণা হুইস্কি হয়তো তাদের শত্রুদের সাথে কাজ করছে। আসলে হুইস্কি যেভাবে এক্সির হাত থেকে অ্যান্টিডোট ছিটকে দিয়েছিল সেটা দেখে হ্যারির মনে এই সন্দেহ জেগেছে, কারণ একজন সিক্রেট এজেন্ট কখনোই পুরো পৃথিবীর মানুষের জীবনের চাইতে নিজের কিংবা নিজের পার্টনারের জীবনকে বেশি দাম দেবে না। এদিকে ক্যাবিনে ফিরে এসে হুইস্কি এক্সির উপরে প্রচন্ড রেগে যায়, কারণ তারা হুইস্কিকে কাভার দেয়নি। এর উপরে বাইরে থেকে আরো বিরাট সৈন্যবাহিনী আসতে দেখে হুইস্কি দ্রুত এক্সপ্লোসিভ ডিভাইস খুঁজতে থাকে, কিন্তু হ্যারির ব্যাগে কিছু খুঁজে না পেয়ে সে হ্যারির উপরে রাগ ঝাড়তে শুরু করে। কিন্তু এবার হ্যারি হঠাৎই এক্সিকে অবাক করে দিয়ে হুইস্কির মাথা বরাবর শুট নিয়ে নেয়। হুইস্কি গুলি খেয়ে মাটিতে পড়ে যায়, আর সেই সময়টায় বাইরে থেকেও প্রচন্ড গোলাগুলি হয়। এরপর হ্যারি হঠাৎ ব্যাগ থেকে পারফিউমের বোতলের মতন দেখতে একটা এক্সপ্লোসিভ ডিভাইস বের করে ছুঁড়ে মারে, আর সাথে সাথে সবগুলো বরফ হয়ে যায়। তবে হুইস্কিকে এভাবে মারার কারণে এক্সি হ্যারির উপর প্রচন্ড রাগ ঝাড়তে ঝাড়তে দ্রুত হুইস্কির মাথায় আলফা জেল লাগিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। সে হ্যারিকে বলে, তুমি যে পুরোপুরি সুস্থ হওনি তা এভাবে নিজের লোককে মেরে তুমি প্রমাণ করে দিলে। কিন্তু হ্যারি ঠিকই বলে যে সে যা করেছে তা একদম বুঝে শুনেই করেছে। ওদিকে চার্লি যখন বুঝতে পারে কিংসম্যানদের এভাবে ঠেকানো যাবে না, তখন একটা হেলিকপ্টারে চড়ে সে পুরো ল্যাবটাকে উড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে এক্সি মার্লিনকে জানায় তাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। প্ল্যান অনুসারে সে ল্যাবের ডক্টরের কাছ থেকে অ্যান্টিডোট নেওয়ার সময় ভুং টিং ফাং নামের একজন লোকের নাম শুনেছে। এখন এই লোকটাকে ট্র্যাক করার মাধ্যমে তারা হয়তো পপির কাছে পর্যন্ত পৌঁছাতে পারবে। স্টেটমেন্টদের কাছে এতটাই অ্যাডভান্স টেকনোলজি ছিল যে মার্লিন আর জিঞ্জার এল খুব দ্রুতই ভুং টিং ফাং এর পার্সোনাল কম্পিউটারও হ্যাক করে ফেলে। সেখান থেকে তারা জানতে পারে যে এই লোকটা আসলে পপির একজন পার্টনার। তার কাছে পাঠানো পপির ইমেলগুলো চেক করে তারা পপির লোকেশন জানতে পারে, যেটা ছিল কম্বোডিয়ার পাশের একটা আইল্যান্ডে। এরপর এক্সি আর হ্যারি স্টেটমেন্ট কোয়ার্টারে ফিরে আসার পর হ্যারি মার্লিনকে জানায় হুইস্কিকে হ্যারি নিজেই শুট করেছে, তবে এই কথাটা সেই স্টেটমেন্ট এজেন্টদের জানায় না। তখন হ্যারি বলে তার ধারণা হুইস্কি প্রেসিডেন্টের হয়ে কাজ করছে, কারণ সে অ্যান্টিডোটের শিশি ভেঙে ফেলেছিল। কিন্তু মার্লিনও হ্যারির কথা বিশ্বাস করতে চায় না। অন্যদিকে এক্সিকে হঠাৎ তার প্রেমিকা টিল্ডে ভিডিও কল দেয়। এক্সি টিল্ডের আচরণ আর মুখের র্যাশ দেখে বুঝতে পারে যে টিল্ডেও এই ভাইরাসে আক্রান্ত, কারণ এর আগে সে এক্সির সাথে অভিমান করে তামুক ধরিয়েছিল। তাই দ্রুত ফোন কেটে দিয়ে এক্সি হ্যারি আর মার্লিনকে জানায় এই মুহূর্তে সে পপি আইল্যান্ডে যাচ্ছে। অন্যদিকে হোয়াইট হাউসে দেখা যায় প্রেসিডেন্টের সেক্রেটারিও এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। তাই প্রেসিডেন্টের আদেশে সেক্রেটারিকেও একটা বিশাল কোয়ারেন্টাইন সেন্টারে অন্যান্য ইনফেক্টেড ব্যক্তিদের মাঝে আটকে রাখা হয়। এরপর প্রেসিডেন্ট পপির সাথে যোগাযোগ করলে পপি দ্রুত তাকে প্রেসিডেন্সিয়াল অ্যানাউন্সমেন্ট করার জন্য বলে, আর এরপরে পপি তার নিজস্ব ড্রোন দিয়ে সব অ্যান্টিডোটগুলো বিতরণ করে দেবে। কিন্তু পপি তো আর জানে না প্রেসিডেন্টের মনে অ্যান্টিডোট বিতরণ করার কোনো ইচ্ছাই নেই। অন্যদিকে এক্সি, হ্যারি আর মার্লিন প্লেনে করে পপিল্যান্ডের দিকে রওনা দেয়। এদিকে স্টেটমেন্ট কোয়ার্টারে হুইস্কি যখন জ্ঞান ফিরে পায় তখন জিঞ্জার এল হুইস্কিকে তার সাবেক প্রেমিকার ছবি দেখায়। প্রেমিকাকে ঘিরে ট্রমা থাকার কারণে মুহূর্তে হুইস্কি সব স্মৃতি রিভাইভ হয়ে যায়। এরপর সে জিঞ্জার এলকে জানায় হ্যারি তার মাথায় শুট করেছিল, আর এরপর যখন সে জানতে পারে হ্যারি আর এক্সি একসাথে পপিল্যান্ডে গেছে তখন সেও একটা জেট এরোপ্লেনে করে সেদিকে রওনা হয়। এদিকে হ্যারি, এক্সি আর মার্লিন ততক্ষণে পপিল্যান্ডে পৌঁছে গেছে। সেখানে পৌঁছেই তারা মাইন সুপার দিয়ে মাইন চেক করতে করতে সাবধানে পপির দিকে যেতে থাকে। কিন্তু হঠাৎই এক্সির পায়ে লেগে একটা মাইন অ্যাক্টিভ হয়ে যায়, আর এটা দেখে মার্লিন তাকে মুভ করতে নিষেধ করে, কারণ এক্সি একটু নড়াচড়া করলেই সবাই সাথে সাথে উড়ে যাবে। মার্লিন তখন ব্রিফকেস থেকে একটা স্প্রে বের করে বলে যে এই স্প্রেটা মাইনটাকে 2 সেকেন্ডের জন্য ডিঅ্যাক্টিভেট করে দেবে। মার্লিন ট্রিগারের উপরে স্প্রে করার পরপরই এক্সিকে ধাক্কা দিয়ে সরিয়ে সে নিজেই মাইনের উপর দাঁড়িয়ে পড়ে। এই কাণ্ডে সবাই অবাক হয়ে গেলে মার্লিন জানায় তার পে ব্যাক করার সময় এসেছে। এই মিশনে তার কোনো বড় ভূমিকা নেই যা এক্সির রয়েছে। এক্সি কিছুতে এটা মানতে পারে না যে মার্লিন কিংসম্যানের জন্য নিজের ইচ্ছায় তার প্রাণ বিলিয়ে দেবে, কিন্তু হ্যারি এক্সিকে জানায় কিংসম্যানের এটাই নিয়ম। এরপর বাধ্য হয়ে এক্সি আর হ্যারি সেখান থেকে চলে যায়।
আর মার্লিন আমার খুব ফেভারিট গান কান্ট্রি রোড গেয়ে সবগুলোকে তার কাছে নিয়ে আসে। আর এরপরেই সবাইকে সে একসাথে উড়িয়ে দিয়ে কিংসম্যানের জন্য প্রাণ বিলিয়ে দেয়। এই সিনটা যে এত কষ্টের ছিল তা তোমাদের বলে বোঝানো যাবে না। এরপর হ্যারি আর এক্সির সাথে পপির গার্ড দিয়ে শুরু হয় এক তুমুল গোলাগুলি। প্রথমে তারা গ্রেনেড দিয়ে বেশ কিছু লোককে উড়িয়ে দেয়। এরপর হ্যারি আর এক্সি তাদের বিশেষ ছাতার ব্রিফকেস দিয়ে এমন গুলি করতে থাকে যা কেউ কল্পনাও করতে পারে না। ভাইরে ভাই, এই ব্রিফকেসে বুলেট তো আছেই, আর তার সাথে আছে আস্ত আরপিজি। এমন টাইপের অস্ত্র আমি বাপের জন্মও দেখিনি। এক্সি কখনো সেই ব্রিফকেসকে রাইফেল বানিয়ে গুলি করতে থাকে, তো পরক্ষণেই সেটাকে বুলেট প্রুফ শিল বানিয়ে নিজেদের রক্ষা করে। হ্যারিও তার ছাতা দিয়ে একের পর এক লোককে ঘায়েল করা শুরু করে। ওদিকে পপির থিয়েটারে এলটন নামের সেই গায়কও সুযোগ বুঝে পপির লোকদের উপরে হামলা করে বসে। এই গায়কও একটা জিনিস যেটা তার ফাইটিং স্টাইল দেখেই বোঝা যায়। যাই হোক, এক্সি আর হ্যারি তাদের স্পেশাল ব্রিফকেস এবং ছাতা দিয়ে পপির রোবট সহ সব লোককে একদম ফিনিশ করে দেয়। তারপর তারা যখন পপির বাড়িতে ঢোকে তখন পপি তার ড্রোন কন্ট্রোলের ব্রিফকেসটা চার্লিকে দিয়ে দেয়। সেই ব্রিফকেসটা পেয়ে চার্লি পালাতে শুরু করলে এক্সি তার পিছু নেয়। এরপর কিছু দূর গিয়ে চার্লি তার হাতের ব্যাগ রেখেই এক্সির উপরে হামলা করে বসে। অন্যদিকে হ্যারি যখন পপির কাছে ব্রিফকেসটার অ্যাক্সেস চায় তখন পপি তার পিছনে তার নিজের রোবোটিক কুকুরদের লাগিয়ে দেয়। একটা কুকুর এসে হ্যারিকে অ্যাটাক করলে হ্যারি তার ছাতা দিয়ে কুকুরটাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কুকুরগুলো এতই ভয়ঙ্কর ছিল যে তারা তার ছাতিকে ছিন্ন ভিন্ন করে দিলে হ্যারি দৌড় দেয়। এভাবে অনেকক্ষণ ধরে এই মনস্টারদের সাথে পাঙ্গা নিয়ে শেষমেশ হ্যারি আর ওই মিউজিশিয়ান কুকুরগুলোকে ভাঙড়ি মালে পরিণত করতে সক্ষম হয়। এদিকে বাইরে তখনও এক্সির সাথে চার্লির ফাইট চলছিল। এক্সি তার স্কিল দিয়ে চার্লিকে বেশ টেক্কা দিলেও চার্লির রোবোটিক আর্মের সাথে সে পেরে উঠছিল না। চার্লি তাকে মাটিতে বারবার আছড়ে একদম নাজেহাল করে দিচ্ছিল, কিন্তু এক্সি এরপরই এক ডিভাইস দিয়ে চার্লির ওই রোবোটিক আর্মটাকে পুরো হ্যাক করে নেয়, আর এবার সেটা দিয়ে সে তাকে ধবল ধোলাই দিতে থাকে। এরপর চার্লির কাছে এক্সি কোড জানতে চাইলে চার্লি নিজের হাতটা ছেড়ে মাটিতে নেমে আসে। তারপর চার্লি এক্সির উপরে আবার হামলা করতে গেলে এক্সি বলে, তোমার ভাগ্য ভালো, আমি একজন জেন্টলম্যান, তাই আমি এক হাত দিয়ে তোমার সাথে ফাইট করব। এই কথা বলে এক্সি এক হাত দিয়ে চার্লির সাথে ফাইট শুরু করে। এবার আর রোবোটিক আর্ম না থাকার কারণে চার্লিকে সে সহজে মেরে তাকে মাটিতে চেপে ধরে। এই অবস্থায় চার্লি এক্সিকে জানায় এই ব্রিফকেসের কোড কেবলমাত্র পপি জানে। তখন এক্সি বলে, তাহলে তো তোমার আর কোনো দরকার নেই। আর এই বলেই এক্সি চার্লির ঘাড়টা একবারে মটকে দেয়, আর সেই সাথে সাথে সে তার সকল বন্ধু আর কিংসম্যান এজেন্টদের মৃত্যুর বদলা নেয়। দাঁড়াও, এই পর্যায়ে তোমাদেরকে ট্রেডিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। দেখো, প্রতিটা ব্যবসায় যেমন লাভ লস আছে, ঠিক এখানেও হাই রিস্ক আছে লস হওয়ার। তাই রিয়েল মানি ট্রেড করার আগে স্ক্রিনে দেখানো এই 5টি বিষয় অবশ্যই শিখে নেবে, কারণ এই বিষয়গুলো যদি তুমি কন্ট্রোল করতে না পারো তাহলে ট্রেডিং করে কখনো লাভ করতে পারবে না। আর ট্রেডিংও কিন্তু সবার জন্য না, যাদের হাতে কেবল এক্সট্রা মানি আছে তারাই ট্রেডিং করো, কারণ আমি চাই না তোমাদের মধ্যে কেউ হুজুগে বসে ক্ষতিগ্রস্ত হও। তাই প্লিজ নিজ দায়িত্বে ও বিচক্ষণতার সাথে ট্রেডিং করো। গুরুত্বপূর্ণ কথা শেষ, এবার চলো ফাইনাল সিনে চলে যায়। অন্যদিকে পপি তার আরো একটা কুকুরকে হ্যারির পিছনে লেলিয়ে দিয়েছিল, তবে শেষ পর্যন্ত হ্যারি পপির ঘরে রাখা গলিত স্বর্ণ দিয়ে সেই কুকুরটাকে মারতেও সক্ষম হয়। তারপর হ্যারি আর এক্সি পপির কাছে গিয়ে কোড জানতে চায়, তবে পপি তাদেরকে কোড না দিয়ে তাদের সঙ্গে মেহলি মস্করা করতে থাকে। ঠিক সেই সময় এক্সি একটা ইনজেকশন নিয়ে পপির শরীরে পপির নিজের ব্র্যান্ডেরই কোকেন ইনজেক্ট করে দেয়, আর বলে, এটা তোমার ড্রাগসেরই আপডেট ভার্সন, যদি তুমি 8 মিনিটের মধ্যে কোড না দাও তাহলে তুমি অক্কা পেয়ে যাবে। ইতিমধ্যে পপির উপরে সেই ভাইরাসের খেলা শুরু হয়ে গেলে বাধ্য হয়ে পপি হ্যারিকে কোড বলে দেয়, আর এর পরপরই সে মাটিতে লুটিয়ে পড়ে। আসলে এক্সি ভুল করে ডোজটা বেশি দিয়ে দিয়েছিল। যাই হোক, এবার হ্যারি যখন কোডটা দিতেই যাবে ঠিক তখনই সেখানে হামলা করে বসে এজেন্ট হুইস্কি। হ্যাঁ, হ্যারির অনুমানই ঠিক ছিল, কারণ হুইস্কি নিজেও চায় না যে পৃথিবীতে কোনো ড্রাগ এডিক্ট বেঁচে থাকুক। কারণ হিসেবে সে জানায় তার ছোটবেলার প্রেমিকা এই ড্রাগ এডিক্টদের হাতেই মারা গিয়েছিল, তাই সে এদেরকে ঘৃণা করে। তো এখন কি হবে তা তো তোমরা বুঝতেই পারছো। 2 কিংসম্যানের সাথে শুরু হয় স্টেটম্যানের এক তুমুল লড়াই। এখানে যে লড়াই চলে তাদের মধ্যে, ভাইরে ভাই, তার কোনো তুলনাই হয় না। স্টেটম্যানরা আসলে কিংসম্যানদের থেকেও অনেক অ্যাডভান্স ছিল, তাই তো দুজনে মিলেও তাকে সহসায় কাবু করা যায় না, কিন্তু কিংসম্যানরা তো আর কম না। তাই তো একদম শেষে দুজনেই তাদের হাই স্কিল দিয়ে শেষমেশ হুইস্কিকেও ওই মানুষ কিমা করা গ্রিন্ডারের মধ্যে ঢেলে দিয়ে তাকেও কিমা বানিয়ে দেয়। আর ফাইনালি এক্সি পপির সেই কোডটি দেওয়ার পর সারা বিশ্বে ড্রোনের মাধ্যমে অ্যান্টিডোট পৌঁছে যায়। এক্সির প্রেমিকা আর প্রেসিডেন্টের সেক্রেটারি সহ কোয়ারেন্টাইন সেন্টারে থাকা সকল লোকও এই ভাইরাস থেকে মুক্তি পেয়ে যায়। অবশেষে এই ঝামেলা শেষ হওয়ার পর প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
আর স্টেটমেন্টের প্রধান কিংসম্যানকে নতুন করে বিল্ড করার কথা দেয়। এদিকে জিঞ্জার এলকে নতুন হুইস্কি হিসাবে যোগদান করে স্টেটম্যান। আর সর্বশেষ প্রিন্সেসের সাথে বিয়ের মাধ্যমে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ারে লেগে পড়ো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।